নমস্কার। আমার আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পত্তি। আসুন শুনে নিই আজকের গল্পটি। স্বরূপ মণ্ডল বলিল, আদালত আদালত এই কালের একটা বাই হয়েছে দাদা ঠাকুরে গুণে। মানে আমাদের সময়ে এইসব ছিল না, তার আগেও ছিল না। ওই দুর্যোধন যখন বললেন ছুঁচের ডগায় যতটুকু মাটি ওঠে ততটুকু পর্যন্ত দেবো না, কই এরা 5 ভাইয়ে তো কৌশলী ডেকে আদালতে গিয়ে উঠলেন না। মোট কথা মকদ্দমা করলেই যে সম্পত্তি জ্ঞানটা খুব টলটনে হলো, এ কথা মানব না দাদা ঠাকুর। ওটা হলো গিয়ে ট্যাকার গরমাই। শুনেছেন তো ঢোলের আওয়াজটা? ট্যাকা আছে, কলকাতা থেকে কৌশলিয়া নিয়ে মকদ্দমা জিতে দত্তরা লবিনের বাগানের উপর দাঁড়িয়ে নীলিমের ঢ্যাডরা পেটোচ্ছে। ট্যাকার গরমাই, একে সম্পত্তি জ্ঞান বলবো না। স্বরূপ আবার খানিক্ষণ এক মনে বাঁশের বাতাটা চাছিল, তাহার পর হাত থামাইয়া বলিল, কেমন করে বলবো কর না। আমরা যে অন্য রকম দেখেছি কি না, বেশি দূরের কথা নয়, এই 3টে গ্রাম পেরিয়ে বাতাসপুরে। বেশি দিনের কথাও নয় এমন। কতই বা আমার বয়স হবে তখন? ধরুন 10, জোর 12। যদি মনে করেন স্বরূপ মিছে বলছে তো পাশের গ্রামে গিয়ে খোঁজ নিলেই হবে। বাঞ্ছারামের নাতি নাতকুড়েরা এখনো বাতাসপুরের ছোয়ানিদের দেওয়ার নাগরাজ রাজার হালে ভোগ করে যাচ্ছে। বাতাসপুরের ছোয়ানি তরফের কর্তা এখন উমেশ পাল। সবে কিছুদিন আগে সম্পত্তি ভাগ হয়েছে। 10 আনি আর 6 আনি, এই 2 তরফের মধ্যে খুব রেষারেষি। ওই ভৈরব পাল যদি উত্তর দিকে যায় তো উমেশ পাল যাবে দক্ষিণ দিকে। উমেশ পাল মায়ের সেরার দিয়ে 7খানা গ্রাম বলে খুব ধুমধাম করলে। ভৈরব পালে শ্রাদ্ধ করবার জন্য না ছিল মা, না ছিল মাসি, না ছিল খুড়ি। ওই মেয়ের এক দুঃসম্পর্কে জ্যাঠ শাশুড়ি কোথায় পড়ে ভুগছিল, তাকে দেশে নিয়ে এসে ঘটা করে গঙ্গা যাত্রা করালে। তারপর শ্রাদ্ধে যা করলে তাতে উমেশ পালের মুখে চুনকালি মাখিয়ে দিলে একেবারে। উমেশ পালের হাতে তখনও এক খুড়ি রয়েছে, বিধবা। কে জানে ভাসুরপো যেমন খেপে আছে, রেশারেশির মাথায় কখন কি ঘটিয়ে বসবে। এই ভয়ে তিনি রাতারাতি একদিন সরে পড়লেন। ভাবটা, আমার ঘটা করে শ্রাদ্ধে কাজ নেই বাপু, কোনো রকমে 2 দিন বাঁচি আগে। 10 বছর পর সেতু বন্ধ তীর্থ থেকে তার মৃত্যুর খবর যেদিনকে পাওয়া গেল, উমেশ পাল তিল কাঞ্চন করে গুনাগুন্তি 12টি বামুন খাইয়ে দায় খালাস হলো। দোষ দেবেন কি করে দাদা ঠাকুর? খুড়ির ব্যবহারটা তো ভালো হলো না। এই রকম কাণ্ড, পুজো বলো, পাবন বলো, অতিথি বলো, কুটুম বলো, সব নিয়েই রেষারেষি। এমন রেষারেষি যে সমস্ত গ্রামটা অষ্টপ্রহর সরগরম হয়ে আছে। সমস্ত তল্লাটটায় পালেদের ঝগড়া নিয়ে একটা ডাক পড়ে গেল। এই সময় বাঞ্ছারাম হঠাৎ কেমন করে একদিন ধরা পড়ে গেল। বাঞ্ছারাম যেমন সিঁদো কাটতো, তেমনি আবার সুবিধে পেলে দিন মানেই গেরস্তের ঘটিটা, বাটিটা, কাপড়টা, গামছাটা বেমালুম পাচার করে দিত। খুব হাত ছাপাই ছিল। কিন্তু বিধাতা পুরুষ যখন মুখ তুলে চান, তখন হাত ছাপায়ে আর কি করবে বলুন দাদা ঠাকুর? ধরা পড়ে গেল। আমি কতকটা বিস্মিতভাবেই প্রশ্ন করিলাম, অথচ বলছো বিধাতা পুরুষ মুখ তুলে চাইলেন? স্বরূপ হাত থামাইয়া একটু মৃদু হাস্যের সহিত আমার পানে চাহিল, বলিল, ধৈর্য ধরে সবটা শুনতে হবে দাদা ঠাকুর। যদি দেখেন স্বরূপ মণ্ডল ভুল বলছে, যেমন অভিরুচি সাজা দেবেন। ততক্ষণ একটু ধৈর্য ধরে শুনতে হবে। হ্যাঁ, কি যেন বলছিলুম? ওই বাঞ্ছারাম আর সেইবারটাই পারলে না চোখে ধুলো দিতে, ধরা পড়ে গেল। বাতাসপুরের 10 আনি তরফের বাড়ি
দুটো পাশাপাশি ছিল। মাঝখানে করলে একটা পুষ্করিণী। ভাগাভাগিতে 10 আনি তরফের ভৈরব পাল পেল বসত বাড়িটা, আর তারপরে পুষ্করিণীটা, আর তারপরে কাছারি বাড়ি। উমেশ পালের ভাগে পড়ল কাছারি বাড়িটা, আর সেইটাকেই লম্বা দেয়াল দিয়ে ঘেরে ঘুরে দোতলার ওপর আর একতলা উঠিয়ে উমেশ পাল যে বাড়ি হাঁকড়ালে তার সামনে 10 আনিদের বাস্তু কানা হয়ে গেল। ছোট তো হতে পারে না জ্ঞাতির কাছে। তখন ভৈরব পালু আবার দোতলার ওপর আর একতলা চাপাতে শুরু করে দিলে, মানে খুব চেপে গেল আর কি দুই তরফের মাথায়। এ যদি বলে আমার বাড়ি দোতলা, তো ও বলে আমি তেতলা তুললুম, আর ওর যদি তেতলা শেষ হলো তো ও বলে আমি 4 তলা তুলব। এর 4 তলা তো ওর 5 তলা, আর ওর 5 তলা তো এর 6, আর এ যদি বলে আমার 6, তো স্বরূপ কাটারি শুদ্ধ হাতটা এক এক তলার অনুপাতে ধাপে ধাপে তুলিতেছিল। সাতের কাছে যখন আসিল, আমি তাহার হাতের পানে বিমূঢ়ভাবে চাহিতেই হাতটা নামাইয়া বলিল, না, 7 তালা পর্যন্ত উঠতে পেলে আর কই। ভৈরব পালের তেতলা শেষ হয়ে চিলে কোঠা উঠেছে। এমন সময় কোথা দিয়ে কি হলো, সমস্ত চিলে কোঠাটা, তেতলার খানিকটা, দোতলার খানিকটা, মার পুরনো 1 তলারও কোণের দিকটা নিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল। ভৈরব পাল একটা ছুতো নতে করে উমেশ পালের সঙ্গে ঠিক একটা দাঙ্গা বাঁধিয়ে দিত, কিন্তু আমি আবার বিস্মিত হইয়া প্রশ্ন করিলাম, এতে উমেশ পালের দোষটা হলো কোথায়? বুঝছি না তো স্বরূপ। স্বরূপ মৃদু হাসিয়া বলিল, দোষ মকদ্দমা সালেসি এসব হলো গিয়ে আপনাদের একালের কথা দাদা ঠাকুর, সেকালে এসব তো ছিল না। তুমি কোট করে 1 তলার ওপর 2 তলা চাপাতে গেলে বলেই তো আমার এই ক্ষতি আর অপমান হলো। সেকালের লোকেরা কথাটা এইরকম সোজাসুজি ভাবেই ধরত কি না? নিঘাত একটা হাঙ্গামা বেঁধেই যেত 1 দিনের মধ্যে, কিন্তু উমেশ পালের গুরু ঠাকুর ব্যাপারটা সামলে দিলে। তিনি পুকুরে চান আন্নিকটুকু ছেড়ে গামছাটি মাথায় পাট করে 10 আনিদের শুনিয়ে শুনিয়ে মন্তর আওড়াতে আওড়াতে এই পথ দিয়ে বাড়ি সিঁদুর ছিল। অর্ধেকগুলি ইট নেমে মন্তর শুদ্ধ তেনাকে চাপা দিয়ে দিলে। তবু মনদের ভালো বলে ভৈরব পাল গায়ের জ্বালা গায়েই মেরে নিলে। বাড়ি পড়া নিয়ে আর কোনো গোলমাল করলে না। উমেশ পালে তেমন গুরু ভক্তি টুরু ভক্তি ছিল না দাদা ঠাকুর। সবার তো সমান হয় না। তবুও বাতাসপুরের লোকেরা কি হয় কি না হয় করছে, এমন সময় আপনাকে যা বলেছিলুম, বাঞ্ছারাম ধরা পড়ে গেল। বাঞ্ছারামকে এ তল্লাটে সবাই চেনে, সাবধানেই থাকে, কিন্তু বাতাসপুর তো দূরে, যেখানে তাকে বড় একটা কেউ চিনত না। না চেনার দরুন উমেশ পালের বাড়িতে দিন মজুরিতে সে একটা কাজ পেয়ে গেছিল। দুপুর গড়িয়ে গেছে, শীতকালের বেলা। মজুরি সেরে বাঞ্ছারাম গায়ে সুতির র্যাপারটুকু জড়িয়ে দাঁতন করতে করতে টুকটুক করে চলেছে। এইবার চান টান সেরে কুদমুড়ি যা জোটে 1 মুঠো গালে দিয়ে আবার খাটুনিতে নামবে। এমন সময় হেঁড়ে গলায় একটা ডাক, কে যাতা হ্যায়? রাস্তাটা ভৈরব পালের দেউড়ির সামনে দিয়ে। বাঞ্ছারাম ফিরে দেখে সিং। দরজায় 1 তেপায়ের ওপর 1 বেটা নতুন পশ্চিমে দারোয়ান। সঙ্গে সঙ্গে চিনতে পেরে বাঞ্ছারামের বুক একেবারে শুকিয়ে গেল। কি তেওয়ারি না কি নামটা আমার ঠিক স্মরণ হচ্ছে না। এগুনে পুলিশে কাজ করত। বাঞ্ছাকে এর আগে জেলেও দেখেছে, বেশ ভালো করে চেনে। মুখ ফিরতেই জিজ্ঞেস করলে, বাঞ্ছারাম আছে না? এখানে কোথা থেকে? যেমন বলা উচিত। খুব এক লম্বা সেলাম টুকে বাঞ্ছারাম বললে, হ্যাঁ, আমি দারোগা সাহেব।
গতর খাটিয়ে এক মুঠো উপার্জন করে যা জোটে তাতেই কোনো রকমে দিন গুজরান করছি। অনেকদিন পর দর্শন পেয়ে বড় আনন্দ হলো। মানে মন ভিজোবার মতো যত রকম কথা হতে পারে বাঞ্চারাম আওড়ে দিলে, কিন্তু কথাই বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। আর কথাতেই যদি মন ভিজবে এ তো পশ্চিমে আর বলেছে কেন। তিওয়ারি সব শুনে চোখ পাকিয়ে বললে, তোমরা র্যাপার মে ভেতর মে ফোলা কেন? বাঞ্ছারাম একটু হাসবার চেষ্টা করে বললে, দুটো মুড়ি কিনেছিলুম দারোগা সাহেব, চান করে উঠে মুখে দেবো। আচ্ছা, এখন তাহলে আসি, বড্ড তাড়াহুড়ো রয়েছে। জমিদারের মজুরি খাটছি কি না, সন্ধ্যের সময় এসে ভাং ঘুটে দিতে হবে দারোগা সাহেবকে। অনেক দিন সেবা করতে পাইনি। তেওয়ারি তেপায় ছেড়ে উঠে দাঁড়ালো। গোপে একটা চারা দিয়ে গলা চড়িয়ে বললে, তোম এদিকে আবেগা কি হামকো উঠনে পড়েগা? তিওয়ারির শরীর আগের থেকে ভারী হয়ে গেছে। বাঞ্ছারাম ছুট দিলে যে দৌড়ে ধরতে পারত এমন নয়, তবে কথা হচ্ছে যখন যেটা ঘটবার সেটা ঘটবেই কিনা দাদা ঠাকুর। বাঞ্ছারাম কেজটির মতো সুরসুর করে কাছে এসে দাঁড়ালো। দাঁড়াতেই যা দেরি, তিওয়ারি র্যাপার ধরে দিলে একরকম ঝটকা। আর র্যাপারটা তো হাতেই থাকুক, একদিকে বাঞ্ছারাম ওই হুখানে ছিটকে পড়ল, আর একদিকে এত বড় রূপোর পানের ডিবে। তিওয়ারি বললে, উঠাই কারকে লে আও। বাঞ্ছারাম আস্তে আস্তে ডিবেটা কুড়িয়ে এনে দিতেই হাত ধরে আর একটা ঝটকা দিয়ে দে মার। পুলিশের কাজ ছাড়া পর্যন্ত আসামি পায়নি। হাতটা নিষ্পিস করছিল। মার যা দিলে তার আর হিসেব রইল না দাদা ঠাকুর। দশানি দেউড়ির আমলা গোমস্তা যে যেখানে ছিল ছুটে এলো। কেউ থামাবার চেষ্টা করলে, আবার কেউ ওরই ওপর আরও দুখা বসিয়ে হাতের সুখ করে নিলে। কিরমে শোরগোলটা যখন বেড়ে গেল, তখন ছওয়ানিদের তরফ থেকেও কয়েকজন এসে জুটল। ছওয়ানি তরফের দারোয়ানের নাম পাঁড়ে। অমন লাশও কেউ এই তল্লাটে কখনো দেখেনি, অমন রক্ষ মেজাজও না। রুটির ময়দা ঠাস ছিল। চোর ধরা পড়েছে শুনে তালটা থালায় ঢাকা দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এসে উপস্থিত হলো। ভিড় ঠেলে সামনে এসে জিজ্ঞেস করলে, কা হুয়া হ্যায়? তিওয়ারি দেশওয়ালির কাছে বাহাদুরি দেখিয়ে বললে, শালা রূপোর টিনি চুরি করে পালাচ্ছিল পাড়েজি, ধরেছি। পাড়েজি একে লোকটাই গোয়ার, তার যেমন হয়ে থাকে আর কি দাদা ঠাকুর। ও নিজে কখনো পুলিশে কাজ করতো না বলে তেওয়ারির ওপর ভেতর ভেতর খুশি ছিল না। তার উপর আবার যখন বাঞ্ছারামের দিকে চেয়ে বুঝলে যে তেওয়ারি তার জন্য কিছু বাকি রাখেনি, তখন ভয়ঙ্কর খাপ্পা হয়ে উঠল। আর তাছাড়া মনিবের মেজাজে তো বুঝতো। জিজ্ঞেস করলে, ডিবে কোথায়? তিওয়ারি ডিবেটা হাতে তুলে দিল। ডিবেটা হাতে নিয়ে পাড়েজি বললে, এ তো দেখছি আমাদের বাড়ির ডিবে, চোরকে ছেড়ে দাও। তেওয়ারি নতুন এসেছে, দুই পক্ষের সব ব্যাপারটা শোনেনি তখনও, তাই পুলিশের লোক সোজা পদ্ধতিটাই জানে। একটু হতভম্ব হয়ে থেকে বললে, বাহ, চোরকে ছেড়ে দেব কেন? ধরা পড়েছে, তাকে পুলিশে দিতে হবে। পাড়েজি একটা সুবিধেই খুঁজছিল। পুলিশের নাম হতেই তো ওদের নিজেদের ভাষায় চোখা চোখা একরাশ গাল ঝাড়লে। নিজে পুলিশ ছিল না বলে বরাবর একটা আক্রোশ ছিল কি না। তারপর এগিয়ে বললে, মাল আমার, চোরও আমার, হাম জैसा খুশি করেঙ্গা, চোর দে দো। তিওয়ারিরও রোগ চেপে গেল। বাঞ্ছারামকে আড়াল করে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললে, কভি নেই ছোড়েঙ্গা, চোর সরকার বাহাদুরকে হ্যায়। বলতেই দেরি।
চিতুনো বুকে 1 গ্রাম রদ্দা কষিয়ে তেওয়ারিকে হাঁটিয়ে পাড়েজি ধরলে বাঞ্ছারামের টুটি টিপে। তারপর সে যা আরম্ভ হলো দাদা ঠাকুর, সে এক রামায়ণ। মহাভারতেই গপ্প শোনা যায়। প্রথমে তো নিজেদের মধ্যে দিব্যি খানিক্ষণ চড় ঘুষি অদল বদল করলে দুজনে। তারপর চোর নিয়ে টানাটানি, একজন ধরলে দুটো নড়া বাগিয়ে, একজন ধরলে দুটো পা, তারপর টানাটানি, হেঁচড়া হেঁচড়ি। এই একবার পাড়েজি শুদ্ধ হিড়হিড় করে দেউড়ির দিকে টেনে নিয়ে যায়, তো ও একবার তেওয়ারি শুদ্ধ সিং দরজার 5 হাত বাইরে হিচড়ে নিয়ে আসে। এ বলে হামকো চোর, ও বলে হামকো সরকারি চোর। আমরা সবাই হাঁ করে তামাশা দেখছি। আমি তো এখন খুড়োর কাছে বেশিরভাগ থাকতাম কি না, একবার মনে হচ্ছে বুঝি নড়া দুটো ছিঁড়ে গেল, আবার মনে হচ্ছে পা দুটো বুঝি বাঞ্ছারামের কোমর থেকে খসে বেরিয়ে গেল। জন্মে আর একবার মাত্র সেরকম কাণ্ড দেখেছি দাদা ঠাকুর। ওই কলকাতার গড়ের মাঠে 2 দল গোড়া খেলছিল, তা সেটা ছিল একটা কাছি নিয়ে, গোটা একটা নিরীহ মানুষ নিয়ে। আর সে মানুষও আমাদের জানাশোনা বাঞ্ছারাম। এই ধরনের কাণ্ড আর দেখিনি কখনো। তামাশা দেখতে বোধহয় 2 তরফে এমন শতাধিক লোক জমা হয়ে গেছে, খিস্তি খোর যা চলছে তার আর নেকা জোকা নাই। ওই মাঝখানে ওই রকম সমুদ্র মন্থনের পালা চলেছে। বলিলাম, মারা গেল না লোকটা স্বরূপ? গল্প শুনেই তো আমার আর্ধেক হয়ে এসেছে। স্বরূপ হাসিয়া উত্তর করিল, কথায় বলে চোরের পরাণ ভোমরার মধ্যে থাকে দাদা ঠাকুর। আর তাছাড়া ওকে মারতে হবে যে অন্যভাবে, এতক্ষণ পর্যন্ত ওকে ধকলটা সামলাতেই হবে কি না? তা না হলে নিয়তি আর বলেছে কেন? তারপর যা বলছিলুম, ওই বাঞ্ছারামের এরপর যখন জ্ঞান হলো, তখন দেখে সে চৌয়ানির কাছারির সামনে ঘাসের ওপর পড়ে রয়েছে, চারদিকে এক পাল লোক, পাশেই পাড়েজি। 10 আনিদের দেউড়ির দিকে চেয়ে এক একটা হুঙ্কার ছাড়ছে আর তাল ঠুকছে, अरे देखो किसका चोर है, साला तिवारी हमको सामने पुलिसगिरी फलाने आया है। उमेश पाल आहारादि करे এই সময়টা ভেতরেই থাকে। রাজা মানুষ, একটু রঙেই থাকে, বুঝতেই পারেন দাদা ঠাকুর। প্রায় তো এই রকম ব্যাপার হচ্ছে 2 বাড়ি নিয়ে, তা গা করেন না। তেমন কিছু হলে খবর গেলে ভেতরে, দরকার মনে হলে বেরিয়ে এলো, আর নয়তো বা হুকুম পাঠিয়ে দিলে, এরকম করেই চলে। এইবার তো কাণ্ডটা একটু ঘোরালোই হয়েছে। দাওয়ানজি খানসামাকে দিয়ে তালা দিয়ে দিলে। খানসামা ছিল আমারই খুড়ো ভবানী মণ্ডল দাদা ঠাকুর। এর তালা হলো। এইরকম রূপোর ডি বানিয়ে চোর পালাচ্ছিল, ও দেউড়ির দারোয়ান আটকে রেখে মারপিট করছিল। পাড়েজি তাকে বামাল শুদ্ধ ছাড়িয়ে নিয়ে এসে আটকে রেখেছে। হুজুরের কি হুকুম হয়। উমেশ পাল চোখ বুজে আলবেলায় তামাক খাচ্ছিল, বলে, সির লে আও। কাঁচা মাথা একটা কেটে ফেলা সেই সময় খুব বেশি কথা ছিল না দাদা ঠাকুর। খুড়ো বাইরে এসে হুকুম শুনিয়ে দিলে। শুনতে যা দেরি, মার খেয়ে বাঞ্ছারামের যে একটা ঝিম ধরেছিল কোথায় উড়ে গেল। ডাক ছেড়ে কান্না জুড়ে দিলে, চোরের কান্না, তাই আবার মশানে যেতে বসেছে। কান্নার চোটে সারা দেউড়ি তোলপাড় করে তুললে বাঞ্ছারাম। এমন কাণ্ড করে তুললে যে কর্তার যে একটু রঙের আমেজ ধরে এসেছিল সেটা গেল চোটে। দাওয়ানজির ভেতরে ডাক পড়ল। সামনে গিয়ে দাঁড়াতে কর্তা উমেশ পাল জিজ্ঞেস করলে, কাঁদে কে? কর্তা রঙের মুখে তাকালে দাওয়ানজিও তটস্থ হয়ে থাকতো, মানে মেজাজে ঠিক থাকতো না কি না। ভয়ে ভয়ে বললে, ওই বেটা চোর। সামান্য একটু মাথাটা কেটে নেওয়ার হুকুম হয়েছে হুজুরের থেকে। পাড়া তোলপাড় করছে,
কেউ যেন কখনো দেয়নি মাথায় এর আগে। তাই এক্ষুনি ঠান্ডা হয়ে যাচ্ছে, যাই পাঠিয়ে দিই। দাওয়ানজি ফিরতেই কর্তা হাতটা একটু তুলে দাঁড়াতে হুকুম করলে, বললে, তোমার মাথা খারাপ হয়েছে? কাজকর্ম ছেড়ে বাড়ি গিয়ে বসো এবার। আমি কাঁচা মাথা চেয়েছি, সে বেটা খোট্টা দারোয়ানের। কি অধিকারে সে আমার চোরের গায়ে হাত দেয়? পারে কি করছিল? জানে না আমার হুকুম? আজ আমার চোর আটকাবে, কাল আমার ভারী আটকাবে, পরশু আমার জুড়ি আটকাবে, পরদিন আমার জমিদারিতে হাত দেবে। আমার খাস সম্পত্তির ওপর যদি এইভাবে দখল বসায় সবাই, তো পারে বেটা কি করতে আছে শুনি? আর তোমরাই বা কি করতে আছো? যাও, আবি নেকলো সব। চটে গেলে উমেশ পালের আবার বেশি করে মালের দিকে ঝোঁক পড়ত। খুড়োকে বোতল আনতে হুকুম করে দিলে। দাওয়ানজি হাত জোড়ো করে বললে, হুজুর, পাড়ে যেত সে বেটার ধর্ষটামো আর বেআইনির জন্য কিছু বাকি রাখেনি। অচৈতন্য হয়ে ওই তরফে সিং দরজার সামনে পড়ে আছে। হুকুম হয়তো ধর থেকে না হয় মাথাটা আলাদা করে আনিয়ে হুজুরের নজর দিই। কর্তা কিছুই উত্তর না দিয়ে একটু গোঁজ হয়ে রইল। তারপর বললে, চোর বেটা কোথায়? দাওয়ানজি বললে, বাইরেই পড়ে আছে আধমরা হয়ে হুজুর। বেটা চিৎকার করছিল, ঠান্ডা করবার হুকুম দিয়ে এসেছি। 10 আনির বড় কর্তা কোথায়? অন্দরে? হইচই শুনে তিনি বেড়ে এসেছিলেন। এখন তিয়ারির এজাহার নিচ্ছেন বোধহয়। বারান্দার সামনে বেশ তো লোক জড়ো হয়েছে। কথা আবার খানিকটা গোঁজ হয়ে রইল। দিওয়ানজি একবার জিজ্ঞেস করলে, তাহলে চোর বেটার সম্বন্ধে যা সাজার হুকুম হয় হুজুরের? কথা বললে, সাজা উমেশ পাল নিজের হাতে দেবে। হাতিশালা থেকে নতুন হাতিটা বের করতে বলো। হতা শুদ্ধ, আমি স্বয়ং আসছি। স্বরূপ বাতা আর কাটারিটা রাখিয়া দিয়া দুইটা হাঁটু দুই হাতে জড়াইয়া আমার দিকে মুখ করিয়া বসিল। বলিল, হাতির তলায় চাপা দিয়ে চোর মারা হবে। স্বয়ং কর্তা থাকবেন হাতির ওপর। সঙ্গে সঙ্গে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল দাদা ঠাকুর। কম করে বোধহয় 10খানা গ্রামের লোক ভেঙে পড়ল। ছেলে মানুষ বলে খুড়ো আমায় দেখতে মানা করে দিয়েছিল। আমি চুপি চুপি গিয়ে একটা ছাতিম গাছে উঠে বসে রইলাম। 10 আনি তরফেরও যত লোক বাইরে এসে জমা হলো। দেউড়ির সাথে মেয়েরা গিয়েও জমা হলো। ওদিকে 10 আনির বড় কর্তা ভৈরব পাল গোপনে গোপনে সদর থানায় লোক ছুটিয়ে ওপর ঘরের একখানি ঘরে জানালার ধারে বসে উপেক্ষে করতে লাগলো। সেও তো বসে থাকবার পাত্র নয়, অত বড় অপমানটা হলো। বৈকাল হলে উমেশ পাল বাইরে এলো। দারোয়ানজিকে জিজ্ঞেস করলে, ঢোল সানাইয়ের জন্য বলা হয়েছিল? হয়নি বলা? দারোয়ানজি চুপ করে রইল। কথা গলা চড়িয়ে বললে, বলেছি নিজে সাজা দেবো। আমায় কি মেয়ে মানুষের মতো লুকিয়ে চুরিয়ে সাজা দিতে হবে? নেকলো সব। তক্ষুনি ঢুলি সানাইদের ডাকতে পাইক ছুটল। কথা হুকুম দিল, চোরকে হাজির করা হোক। বাঞ্ছারামকে 2-3 জন মিলে একরকম টাঙিয়েই নিয়ে এলো। তা হাতির পিঠে রূপোর হাওদায় থাকুক আর সোনার হাওদায় থাকুক, তবে তো মৃত্যুই দাদা ঠাকুর। একেবারে বেচারা নেতিয়ে পড়েছে, মুখ দিয়ে আর রাস হচ্ছে না। কথা হুকুম দিলেন, 4 জন বরকন্দা সাজগোজ পরে হাজির হবে। তোষাখানা থেকে একখানা জরির পোশাক আর কর্তার খাস আলমারি থেকে 1 বোতল বিলাতি মালেরও হুকুম হলো। সাজার আয়োজনটা দেখে দেউড়ির চারিদিকে ভিড় চাপ বেঁধে উঠল। এইবার তামুকটাই একবার দিন দাদা ঠাকুর, একটু প্রসাদ পাই। স্বরূপ বেশ পুরোদমে কয়েকটা টান দিল। কলিকাটা একবার দেখিয়া লইয়া বলিল, আছে এখনো খানিকটে।
তাহার পর কলিকাটা আবার হুকার মাথায় চাপাইয়া দিয়া বলিল, সে অনেক কথা দাদা ঠাকুর, কত আর কইব। তাই বলছিলুম, সম্পত্তি জ্ঞান একটা জিনিসই আলাদা। কোথায় কোথায় মামলা মকদ্দমা করলেই যে সেটা খুব টলটনে বলতে হবে তা নয়। হ্যাঁ, সেই দিনকার কথা যা বলছিলুম, ওই সদর থেকে খুনের খবর পেয়ে যখন দারোগা এসে হাজির হলো, তো এখন জলুসটা ঠিক 10 আনি তরফের সিং দরজার সামনে, ঝালর হাওয়া দেওয়া হাতির ওপরে, হাদার ঠিক মাঝখানটিতে জরির কাপড় চোপড় পরে বাঞ্ছারাম বাবুর বোতলের মাল খেয়ে জয় জয়কার করতে করতে রূপোর ডিবেটা যত দূর হাত যায় মাথার উপর তুলে ধরেছে। চারপাশে 4টে সাজগোজ পরা বরকন্দাজ আশা সোটা নিয়ে দাঁড়িয়ে, নিচে 2খানা গেরামে যত ডুলি আর সানাই পেল্লায় জোরে নহবত বাজিয়ে চলেছে। 10 আনিদের দেউড়ি ঘুরে সারা বাতাসপুরটা বাদ 2 চক্কর দিয়ে জলুসটা পোড়ো শিব মন্দিরের সামনে দাঁড়ালো। সেখান থেকে বাঞ্ছারাম শুদ্ধ হাতিটা মাঠে নামিয়ে 10 আনিদের জমির পাশেই 6 আনিদের যে একটা চকলা আছে, তার প্রায় বিঘে 5-6 ঘুরে মাহুত আর একটা চক্কর দিলে হাতির পেছনে পেছনে একটা লোক চুনের দাগ দিতে দিতে চলল। বাঞ্ছারামের নাতি নাতকুড়েরা আজ সেটা ভোগ দখল করছে। 10 আনিদের জমি ঠিক লাগোয়ায় দাদা ঠাকুর, যেন ওরা কখনোই ভুলতে না পারে আর কি। তিওয়ারির কাঁচা মাথাটা নিয়ে আসতে পারেনি বলে কর্তা পাড়েজের ওপর একটু চুটেই গেছিল, তবুও 50টা টাকা বকশিস করলে, নইলে যে বড় অধম হয় দাদা ঠাকুর। সে বেচারির চেষ্টার তো কিছু কসুর করেনি। আমরা শুনছিলাম বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পত্তি। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। নমস্কার।